आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশ নিয়ে। যদিও এই কাব্যাংশের উপরে অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেছে, আজকের আলোচনা হবে সামগ্রিকভাবে বীরাঙ্গনা কাব্য নিয়ে। বীরাঙ্গনা কাব্যে মোট 11টি পত্র রয়েছে, আর এই 11টি পত্রের নামগুলো আমি এর আগের আলোচনাতে বলে দিয়েছিলাম, তাও আর একবার একটু বলে দিই পরপর। এই 11টি পত্রের মধ্যে প্রথম পত্রের নাম দুষ্মন্তের প্রতি শকুন্তলা। 2 নম্বর সোমের প্রতি তারা। সোম মানে কে? চন্দ্রদেব, চন্দ্র দেবতা। চন্দ্রদেবের প্রতি তারা, সোমের প্রতি তারা। তারা হলেন দেবগুরু বৃহস্পতির স্ত্রী, আর সোম চন্দ্রদেব বৃহস্পতির আশ্রমে ছাত্র হিসেবে, শিষ্য হিসেবে উপস্থিত অধ্যয়নের জন্য। দ্বারকানাথের প্রতি রুক্মিণী, মানে বাংলাতে উচ্চারণ করলে রুক্মিণী। দ্বারকানাথকে দ্বারকার অধিপতি, দ্বারকার অধিপতি, তাই দ্বারকানাথ হলেন কৃষ্ণ। তাহলে দ্বারকানাথের প্রতি অর্থাৎ কৃষ্ণের প্রতি রুক্মিণী। দশরথের প্রতি কেকয়ী, মানে কৈকেয়ী। দশরথের প্রতি কেকয়ী। লক্ষণের প্রতি শূর্পণখা। অর্জুনের প্রতি দ্রৌপদী। লক্ষণের প্রতি শূর্পণখা। শূর্পণখা পত্র প্রেরণ করেছেন লক্ষণকে উদ্দেশ্য করে। অর্জুনের প্রতি দ্রৌপদী। দুর্যোধনের প্রতি ভানুমতি। ভানুমতিকে দুর্যোধনের স্ত্রী ভানুমতি দুর্যোধনকে উদ্দেশ্য করে পত্র লিখেছেন। জয়দ্রথের প্রতি দুঃশলা। দুঃশলাকে জয়দ্রথের স্ত্রী দুঃশলা, এটা তো ঠিক আছে। আর এক পরিচয় তার কৌরবদের বোন। হ্যাঁ, কৌরবদের বোন দুর্যোধন, আর তার যে ভাইয়েরা রয়েছে তাদের একমাত্র বোন হচ্ছে দুঃশলা, যার বিয়ে হয়েছে জয়দ্রথের সঙ্গে। জয়দ্রথের প্রতি দুঃশলা। শান্তনুর প্রতি জাহ্নবী। জাহ্নবী মানে গঙ্গা। গঙ্গা পত্র লিখেছে শান্তনুকে উদ্দেশ্য করে। পুরুরবার প্রতি উর্বশী। পুরুরবার রাজা, পুরুরবার পরাক্রমশালী রাজা, আর এই পুরুরবারকে উদ্দেশ্য করে পত্র লিখেছেন উর্বশী, স্বর্গের অপ্সরা। নীলধ্বজের প্রতি জনা, আমাদের পাঠ্য নীলধ্বজের প্রতি জনা। 11টা হলো। এই 11টা পত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। বিষয় ভিত্তিক কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন কিছু পত্রিকা আছে, কিছু পত্র আছে যেগুলো হচ্ছে প্রেম পত্র বা প্রেম পত্রিকা হিসেবে, মানে প্রেমাস্পদের প্রণয় প্রার্থনা। প্রেমাস্পদ, প্রেমিকের কাছে প্রেম নিবেদন করেছেন প্রেমিকা, তার কাছ থেকে প্রেম ভিক্ষা করছেন, এমন কিছু পত্র রয়েছে। আর সেই পত্রগুলোর মধ্যে রয়েছে তারার পত্র। তারা কাকে পত্র লিখেছে? চন্দ্রদেবকে, সোম তথা চন্দ্রদেবকে। শূর্পণখার পত্র। শূর্পণখা কাকে পত্র লিখেছে? লক্ষণকে। উর্বশীর পত্র প্রেমপত্রের মধ্যে পড়ছে। উর্বশী কাকে পত্র লিখেছে? রাজা পুরুরবারকে। আর রুক্মিণী বা রুক্মিণীর পত্র, রুক্মিণী কাকে পত্র লিখেছে? দ্বারকানাথ বা কৃষ্ণকে। এগুলো প্রেম পত্র হিসেবে পরিচিত হয়ে রয়েছে। আর কিছু পত্র আছে প্রত্যাখ্যান পত্র। প্রত্যাখ্যান মানে ছেড়ে চলে যাচ্ছে, প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করছে
পত্রে সেই প্রত্যাখ্যানের কথা উল্লেখ করা হয়েছে। সেটা একটাই পত্র রয়েছে প্রত্যাখ্যানমূলক পত্র, সেটা হচ্ছে জাহ্নবী পত্র লিখেছে শান্তনুকে, শান্তনুর প্রতি জাহ্নবী, মানে গঙ্গা জাহ্নবীকে গঙ্গা তথা জাহ্নবী শান্তনুকে পরিত্যাগ করছে, তবে তাকে পত্র লিখছে, সেই পত্রে তাকে প্রত্যাখ্যান করার উল্লেখ রয়েছে। আর এক ধরনের পত্র আছে যেগুলোকে বলা হয় স্মরণ পত্রিকা বা স্মরণপত্র। স্মরণ করা মানে একটা বিশেষ মুহূর্তে স্বামীকে স্মরণ করছে, মনে করছে, স্বামীর জন্য উৎকণ্ঠা, ভয়, উদ্বেগ, আশঙ্কা প্রকাশিত হচ্ছে, স্বামীকে দেখতে না পাওয়ার জন্য ব্যাকুলতা প্রকাশিত হচ্ছে, স্ত্রীদের মধ্যে ব্যাকুলতা, তার অমঙ্গল আশঙ্কা, না জানি তার বিপদ হলো, না জানি তার ক্ষতি হতে চলেছে, না জানি তার মৃত্যু হতে পারে, মানে স্বামীর মৃত্যু হতে পারে, এই সমস্ত আশঙ্কা থেকে, ভয় থেকে একটা ব্যাকুলতা স্ত্রীর মনে উদিত হয়েছে, উদয় হচ্ছে স্মরণ পত্রিকা। এই স্মরণ পত্রিকার মধ্যে আছে শকুন্তলার পত্র। শকুন্তলা কাকে পত্র লিখেছে? দুষ্মন্তকে। যদিও শকুন্তলার পত্রে শকুন্তলা তার কষ্ট, তার অভিমান, তার যন্ত্রণা, তার একাকিত্ব, স্বামীর জন্য অপেক্ষারত, দিনের পর দিন সে অপেক্ষা করে চলেছে, সেই সাথে সাথে অজানা একটা আশঙ্কা তার মনের মধ্যে কাজ করছে, না জানি স্বামীর কোনো বিপদ আপদ হলো কিনা, নাহলে কথা দিয়ে গিয়েছিলেন হস্তিনাপুরে ফিরেই তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু করেননি। তাছাড়া আছে দ্রৌপদীর পত্র। দ্রৌপদী কাকে পত্র লিখেছে? অর্জুনকে। অর্জুনের প্রতি দ্রৌপদীর পত্র। ওই স্বয়ম্বর সভা থেকে দ্রৌপদীকে যখন বিবাহ করলেন, তারপরে তো আমরা জানি যে মায়ের আদেশ, মায়ের নির্দেশ, পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে গ্রহণ করলো, কিন্তু দ্রৌপদীর মন কিন্তু যার প্রতি সব থেকে বেশি দুর্বল সে হচ্ছে অর্জুন। তো দ্রৌপদী অর্জুনের জন্য চিন্তিত, ভাবিত। অর্জুন তখন স্বর্গে গমন করেছে, সেটার কারণটাও আমি পরে বলছি। তো যাই হোক, চারজন স্বামীর মাঝে থেকেও দ্রৌপদীর মন কিন্তু অর্জুনের কাছে পড়ে রয়েছে, অর্জুনের দিকে তার কোনো বিপদ আপদ হলো কিনা তাকে প্রতি মুহূর্তে স্মরণ করছে। ভানুমতির পত্র রয়েছে, এটাও স্মরণ পত্রিকার মধ্যে পড়ে রয়েছে। ভানুমতি কাকে কেন্দ্র করে, কাকে উদ্দেশ্য করে পত্র লিখেছে? দুর্যোধনকে উদ্দেশ্য করে পত্র লিখেছে। যুদ্ধক্ষেত্রে দুর্যোধন, তাকে হত্যা করার জন্য পাণ্ডবেরা উঠে পড়ে লেগেছে, স্বাভাবিকভাবে ভানুমতি তো আশঙ্কিত হবে, স্ত্রী তো আশঙ্কিত হবে। দুঃশলার পত্র একই রকম, দুঃশলা জয়দ্রথকে উদ্দেশ্য করে পত্র লিখেছে। জয়দ্রথকে হত্যা করার জন্য অর্জুন শপথ করেছে, পরের দিন জয়দ্রথকে হত্যা করবেই করবে। আর স্বামীর অমঙ্গল আশঙ্কায় চিন্তিত, স্বাভাবিকভাবে তার উদ্বেগ, তার আশঙ্কা, তার ব্যাকুলতা পত্রে প্রকাশ পেয়েছে। আর এক ধরনের পত্র আছে যেগুলোকে বলা হয় অনুযোগ পত্র। অনুযোগ, আর সেই অনুযোগ পত্রের মধ্যে প্রধানত দুটো পত্র আছে। একটা হচ্ছে কেকইয়ের পত্র। কেকই কার প্রতি অনুযোগ করেছে? অনুযোগ, অভিযোগ কার প্রতি? দশরথের প্রতি। আর হচ্ছে জনার পত্র রয়েছে নীলধ্বজকে উদ্দেশ্য করে, সেখানেও কিন্তু অনুযোগের কথাই আছে, অভিমানের কথা আছে, অনুযোগের কথা আছে, আক্রোশের কথা আছে, তাকে আক্রমণ করার কথা আছে, ব্যঙ্গ বিদ্রুপ আছে। যাই হোক, অনুযোগ পত্র হচ্ছে এই দুই ধরনের পত্র। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একবিংশ শতাব্দীর প্রথমার্ধে, 2020 সাল, একবিংশ শতাব্দীর প্রথমার্ধে দাঁড়িয়ে রয়েছি। কত সালে? 2021
2021-এ দাঁড়িয়ে রয়েছি। গত বছর ছিল 2020, 20-এ বিষক্ষয়। 2021-এ দাঁড়িয়ে রয়েছি, বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীতে। আজকে এই সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই আধুনিক, আমরা স্বাধীন, কিন্তু এখনো কি আমরা সত্যি স্বাধীন? বিশেষ করে মেয়েদের কথা যদি বলা হয়, নারীদের কথা যদি বলা হয়, তাহলে প্রত্যেক নারীরা কি স্বাধীন? হ্যাঁ, রাষ্ট্র স্বাধীনতা দিয়েছে, আমাদের দেশ প্রত্যেককে স্বাধীনতা দিয়েছে, কিন্তু মনের দিক থেকে বা নানান যে বিধিনিষেধ রয়েছে সেখান থেকে কি মেয়েরা বেরোতে পেরেছে? মানে সমস্ত মেয়েরা, সকল মেয়েরা কি বেরোতে পেরেছে? মানসিকতার দিক থেকে কি আমরা স্বাধীন হয়েছি? সবাই আমরা স্বাধীন হইনি। কোথাও না কোথাও এখনো পর্যন্ত অবদমিত করে রাখার প্রয়াস কিন্তু চলছে। আর যেই অবদমিত করে রাখার প্রয়াসটা বিংশ শতাব্দীতে ছিল, তার থেকেও বেশি ছিল একবিংশ শতাব্দীর আগে, বিংশ শতাব্দীর আগে, ঊনবিংশ শতাব্দীতে। আর ঊনবিংশ শতাব্দীর আগে গিয়ে যদি আমরা দাঁড়াই মধ্যযুগে, আর মধ্যযুগের যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে নারীরা অসহায়। এর আগেও আলোচনা করেছি যে নারীদের মনের যে একটা জগৎ রয়েছে, আর সেই মনের জগতে আমাদের মতোই, মানে পুরুষদের মতোই, ছেলেদের মতো সমস্ত অনুভূতিগুলো বর্তমান, সেটা অস্বীকার করা হয়েছে বা সেটাকে সুকৌশলে আড়াল করে রাখার চক্রান্ত করা হয়েছিল। এই বীরাঙ্গনা কাব্যে যে সকল নারীদের কথা বলা হয়েছে তারা প্রত্যেকে পৌরাণিক চরিত্র। রামায়ণের, মহাভারতের আর পুরাণের চরিত্র। পুরাণে নারীদেরকে যেভাবে তুলে ধরা হয়েছিল, কবি ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে দাঁড়িয়ে ওই পুরাণের নারী চরিত্রকে তাদের পুরাণের মানসিকতাতে কিন্তু ধরেননি। মানে পুরাণের নারী চরিত্রগুলোকে যেভাবে ধরা হয়েছে হুবহু সেভাবে কিন্তু ধরেননি। তাদের গায়ে আধুনিকতার যে হাওয়া, সেই হাওয়াটা কিন্তু মধুসূদনের হাত ধরেই লেগেছে। যদিও আমরা জানি যে আজকের একবিংশ শতাব্দীতে যতটা আধুনিকতা, সেই আধুনিকতা ততখানি ছিল না ঊনবিংশ শতাব্দীতে। আমরা একটা কথা বলি, আজকের সময় দাঁড়িয়ে আমরা বলি যে আমরা আধুনিক, কিন্তু আজ থেকে যখন 20 বছর, 50 বছর, 100 বছর পরে গিয়ে দাঁড়াবো, তখনও কিন্তু আমরা বলবো আমরা আধুনিক। তো আধুনিকতার সংজ্ঞাটা যখন দাঁড়িয়ে থাকি, সেই সময় দাঁড়িয়ে যতটা প্রাসঙ্গিক, যত সময় এগিয়ে চলে, আর এখনকার সময়টা যখন পুরনো হতে থাকে, তখন কিন্তু এখনকার সময়টা আধুনিক নয়, সেই সময় দাঁড়িয়ে সময়টা কিন্তু আধুনিক। ব্যাপারটা কি বললাম, বোঝা গেল? ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কবি যখন মনে করছেন যে আধুনিক সময় দাঁড়িয়ে আছেন, আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের কাছে ঊনবিংশ শতাব্দীটা আধুনিক মনে হয় না। আমাদের কাছে মনে হয় ঊনবিংশ শতাব্দী অবশ্যই আধুনিকতার দরজাটাকে খুললেও তখনও কিন্তু অনেকখানি জড়ত্ব বিরাজমান ছিল, যে জড়ত্বটা অনেকটা ঘুচে গেছে আজকের যুগে দাঁড়িয়ে, আজকের সময় দাঁড়িয়ে। হ্যাঁ কি না? আজকের সময় দাঁড়িয়ে আধুনিকতাটা যতখানি আমরা পাচ্ছি, মেয়েরা যতটা আধুনিক হয়েছে, ওই ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মেয়েরা কি ততখানি আধুনিক হতে পেরেছিল? বা মেয়েদেরকে আধুনিক করে তোলার জন্য সেই পরিবেশ দেওয়া হয়েছিল, সেই স্বাধীনতা কি তারা পেয়েছিল ততখানি? পায়নি। কিছু সংখ্যক পেয়েছিলেন তারা শহরের কিছু পরিবার, সেই সমস্ত পরিবারের মেয়েরা তুলনায় শহরতলি বা গ্রামের মেয়েদের থেকে অনেক বেশি আধুনিক হয়ে উঠেছে। আর আজকের সময়ে দাঁড়িয়ে যদি আমরা তুলনামূলকভাবে সিদ্ধান্তে আসি,
তাহলে সেই সময়ের মেয়েদের থেকে আজকের মেয়েরা, আজকের নারীরা অনেক বেশি আধুনিক। কিন্তু সবাই কি আধুনিক হতে পেরেছে? আধুনিকতা মানে কি? বাহ্যিক দিক থেকে পোশাক আশাক, চাল চলন, আড়ম্বর প্রিয়তা, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা, এগুলো কিন্তু আধুনিকতা নয়। আধুনিক হওয়াটা হচ্ছে মনের দিক থেকে বেশি হওয়া দরকার। অন্ধবিশ্বাসটাকে ঝেড়ে ফেলতে হবে, এদিক থেকে আধুনিক হওয়া। রক্ষণশীলতাকে কাটিয়ে উঠতে হবে, এদিক থেকে আধুনিক হওয়া। বিজ্ঞান মনস্ক হতে হবে, এদিক থেকে আধুনিক হওয়া। যুক্তিবাদী হতে হবে, এদিক থেকে আধুনিক হওয়া। উদার মনোভাবাপন্ন হতে হবে, এদিক থেকে আধুনিক হওয়া। মানবতাকে জায়গা দিতে হবে, এদিক থেকে আধুনিক হওয়া। মনের কথা শুনতে হবে, রোমান্টিকতা গুরুত্ব পাবে, এদিক থেকে আধুনিক হওয়া। আধুনিক হওয়া মানে এই নয় আমি উচ্ছৃঙ্খল হয়ে উঠবো। উচ্ছৃঙ্খলতা এক জায়গায় আর আধুনিকতা এক জায়গায়। কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে যে সময়কালটাকে আমরা দেখছি, সেই সময়কালে এক একটা শ্রেণীতে আধুনিকতা মানে সমস্ত বন্ধনকে ছিঁড়ে ফেলে, সমস্ত বন্ধনকে খুলে ফেলে, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে পুরো স্বেচ্ছাচারী হয়ে ওঠার যে মানসিকতা, সেটাকেই বোধহয় বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এটা কখনোই হওয়া উচিত নয়। কথাবার্তার মধ্যে আধুনিকতা প্রকাশ পাবে আচার ব্যবহারের মধ্যে, তোমার চিন্তাধারার মধ্যে। তুমি নিজেকে কেমন ভাবে প্রেজেন্ট করছো, কেমন ভাবে উপস্থাপন করছো, তার মধ্যে আধুনিকতা প্রকাশ পাবে। এবারে এই আধুনিকতার সংজ্ঞা, এই আধুনিকতার বৈশিষ্ট্য এক একজনের কাছে এক এক রকম। ব্যক্তি বিশেষ নিজের মতো করে আধুনিকতার সংজ্ঞা বানায়। তাদের কাছে মনে হতে পারে জীবনটা আমার, এই দেশ আমাদের। কিন্তু এই দেশে থাকলেও আমি একজন ব্যক্তি বিশেষে আমার জীবনটা আমার, আমি আমার মতো করে কাটাবো। কিভাবে কাটাবো সেটা আমার উপর নির্ভর করছে। সমাজ আমার উপরে চাপিয়ে দিতে পারে না, রাষ্ট্র আমার উপরে চাপিয়ে দিতে পারে না। তাই রাষ্ট্রের, সমাজের নিয়ম কানুন, বিধিনিষেধ যেটা আমার স্বেচ্ছাচারিতার পথে বাধা হবে, সেগুলোকে আমি মানি না, মানব না। স্বেচ্ছাচারিতার পথে বাধা দেওয়া দরকার আছে। স্বেচ্ছাচারী হয়ে ওঠা এটা কখনোই উচিত নয়, আধুনিক হওয়া। আর পৌরাণিক কাহিনীতে যে নারী চরিত্রগুলোকে চয়ন করেছেন, পৌরাণিক কাহিনী থেকে মধুসূদন যে নারী চরিত্রগুলোকে চয়ন করেছেন, সেই নারী চরিত্রগুলো পৌরাণিক কাহিনীতে যেমনভাবে উপস্থিত হয়েছে বা উপস্থাপিত করা হয়েছে, ঠিক ওইভাবে নয়। ওখানে তারা যদি আধুনিক হয়ে থাকে, ওই সময়ে অন্যান্য নারী চরিত্রের থেকে এই নারী চরিত্রগুলো ওই পৌরাণিক কাহিনীতে যতটা আধুনিক, তাকে আরো বেশি 19বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অনেক বেশি আধুনিক করে তোলা হয়েছে, যেটা কিন্তু রীতিমতো দুঃসাহসের কাজ। কারণ রক্ষণশীল সমাজ মধুসূদনকে কখনোই ওই সময় দাঁড়িয়ে ক্ষমা করেনি। এখনো অনেকে ক্ষমা করে না, কারণ তাদের কাছে মনে হয়েছে যে এমন ধরনের চিন্তা ভাবনা, এমন ভাবে নারী চরিত্রগুলোকে উপস্থাপন করা, এগুলো সমাজের জন্য অবশ্যই ক্ষতিকারক। কিন্তু তোমরা প্রত্যেকটা নারী চরিত্রকে যদি নিজের মতো করে বিচার করো, কবির দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতে হবে তা নয়। কবির দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে যাচাই করে দেখো যে কবি যেভাবে উপস্থাপন করেছেন সেটা যুক্তিসঙ্গত কিনা, সেটা ঠিক কিনা। এবারে কবিকে এক পাশে সরিয়ে দিয়ে নিজের মতো করে ভেবে দেখো যে কাজগুলো এক একজন নারী ওই সময় দাঁড়িয়ে করেছেন, সেই কাজগুলো ওই সময়ে দাঁড়িয়ে সমাজ পরিপ্রেক্ষিতে, যুগ ও পরিবেশে সেটা অত্যন্ত দুঃসাহসিকতার কাজ। তার জন্য এই নারী চরিত্রগুলোকে যিনি তুলে ধরেছেন তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল ছিল, প্রবল প্রচন্ড। প্রাণ সংশয়ের কারণ এই নারী চরিত্রগুলো এইভাবে তুলে ধরার কারণে প্রাণ সংশয় হতে পারত, এবং নানাভাবে আক্রমণ করা হয়েছে, আঘাত করার চেষ্টা হয়েছে।
কিন্তু তবুও ওই সময় দাঁড়িয়ে এটা গ্রহণযোগ্য হয়েছে। আজকে তো অবশ্যই গ্রহণযোগ্য। এইবারে আমি আসি এই নারী চরিত্রগুলোর সম্পর্কে। প্রথম যে চরিত্রটা, কোন পত্রর কথা বললাম, প্রথম কোন পত্রটা পড়লাম? দুষ্মন্তের প্রতি শকুন্তলা। দুষ্মন্তের প্রতি শকুন্তলা। এই পত্রের যে বিষয় সেটা তো তোমরা বুঝতেই পারছো কি হওয়া উচিত। কারণ কালিদাসের ধীবর বৃত্তান্ত, মানে শকুন্তলার অংশবিশেষ ধীবর বৃত্তান্ত হিসেবে ক্লাস 9-এ অন্তর্ভুক্ত ছিল, তাই তো? তাহলে কালিদাসের সংস্কৃত নাটক শকুন্তলা, সেই শকুন্তলা থেকে শকুন্তলার চরিত্রটাকে কবি মধুসূদন আধুনিকতার মোড়কে 19বিংশ শতাব্দীতে আমাদের সামনে প্রেজেন্ট করলেন, আমাদের সামনে রূপায়ণ করলেন, রূপায়িত করলেন নতুনভাবে। শকুন্তলা অল্প বয়স্কা, অল্প বয়সী একটি মেয়ে, অল্প বয়সী একটি মেয়ে, বালিকা। তখনও পর্যন্ত তার মধ্যে সেই বোধটা সেইভাবে জাগেনি। সে চঞ্চল, অল্প বয়সী, চঞ্চলা, আশ্রমের চঞ্চল এক বালিকা, চঞ্চলা বালিকা, আশ্রমে প্রতিপালিত, যার জন্মদাত্রী, যার জন্মদাতা কে সেই অর্থে তখনও পর্যন্ত শকুন্তলা জানে না তার পরিচয়। কিন্তু কর্ণমুনির আশ্রমে কর্ণমুনির কন্যা হিসেবে প্রতিপালিত হচ্ছে। তাহলে এটা ভাবো যে আশ্রমের বালিকা, তার মানে সমাজের যে জটিলতা কুটিলতা, সমাজের কিছু মানুষের জটিল কুটিল সেই মনস্তত্ত্ব বোঝা তার পক্ষে অসম্ভব। তো এরকম একজন সহজ সরল এক বালিকা খুব সহজে যে ওই বয়সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং রাজার, কোন রাজা? দুষ্মন্তের, রাজা দুষ্মন্তের কথায় মোহিত হবে, রাজা দুষ্মন্তের শৌর্য, তার পরাক্রমে মোহিত হবে, আকৃষ্ট হবে, তার প্রতি দুর্বল হবে, এটা স্বাভাবিক। এবং রাজার ওপরে তার বিশ্বাস তৈরি হবে, এটাও স্বাভাবিক। কি কারণে? যদি রাজা তাকে বিবাহ করে। আমরা জানি যে দুষ্মন্তকে শকুন্তলা আপন করে নিতে পেরেছিল বা আপন করে নিয়েছিল বিশ্বাস করেছিল বলে। আর বিশ্বাস করার কারণ সে তাকে বিয়ে করেছিল। কোন মতে বিয়ে করেছিল? গান্ধর্ব মতে। গান্ধর্ব মতে বিবাহ। গাছপালা, চন্দ্র সূর্য, আশেপাশের প্রকৃতি পরিবেশ সাক্ষী বিবাহ করেছে। তাহলে একটা মেয়ে আজকের এই সময় দাঁড়িয়ে ভাবো, শকুন্তলাকে দাঁড় করিয়েছে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ, আজকের 21বিংশ শতাব্দীতে এইভাবে কি প্রতারিত হয় না একটা অল্প বয়সী মেয়ে? প্রতারিত হয় না? কি মনে হয়? হাজার হাজার হয়, হাজার হাজার হয়, হচ্ছে। কারণ তখনও পর্যন্ত তার সেই যে বালিকা সুলভ মনটা অত্যন্ত কোমল হয়ে রয়েছে। তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যে সমস্ত লোভী চোখগুলো, সেই চোখগুলোকে চেনার মতো তার বয়স এখনো হয়নি। কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক কিছুর মাধ্যমে এই অল্প বয়সী মেয়েরাও কিন্তু অনেকটা সজাগ সচেতন। সচেতনতার কারণ তাদের গার্জেন, অভিভাবকেরাও। কিন্তু তবুও কিছু কিছু মেয়েরা রয়েছে অত্যন্ত সহজ সরল, উদার। তাহলে কথার জালে ফেসে যাওয়া, সহজে কাউকে বিশ্বাস করা, এগুলো কিন্তু এখনো আছে। শকুন্তলা বিশ্বাস করেছিল।
শকুন্তলাকে বিয়ে করেছিল, কত স্বপ্ন দেখিয়েছিল, কত আশা স্বপ্ন নিয়ে শকুন্তলা অপেক্ষা করছে দুষ্মন্তের ফিরে আসা। এইবারে আরো একটা ঘটনা, শকুন্তলার গর্ভে দুষ্মন্তের সন্তান। সমাজ পরিবেশটার কথা ভাবো, সময়কালটার কথা ভাবো। এই সন্তানের পৃথিবীতে আসা, শকুন্তলার গর্ভে সন্তানের জন্ম, সন্তানের আসা, এটা তো একা শকুন্তলার হাত ছিল না, দুষ্মন্তেরও তো হাত ছিল সমানভাবে, দুষ্মন্তও দায়ী। কিন্তু সেখানে কি হলো? মুনির কথা আমরা ছেড়েই দিলাম, দুর্বাসা মুনির অভিশাপ ছিল, অভিশাপ ছিল না? হ্যাঁ স্যার, তার অভিশাপ ছিল যে শকুন্তলার কথা দুষ্মন্ত ভুলে যাবে। হ্যাঁ, এটা কি হয়? কেউ কাউকে অভিশাপ দিল আর সেই অভিশাপে ভুলে যাবে একজন আরেকজনকে, সেটা হয়? মুনি ঋষিরা বহু ক্ষমতার অধিকারী, শক্তির অধিকারী। মুনি ঋষিরা অনেক অলৌকিক ক্ষমতা জানে, তারা অভিশাপ দিলে সেটা ফলে, তারা আশীর্বাদ দিলেও সেটা ফলে। কিন্তু তোমরা বাস্তব বুদ্ধিতে বিচার করে বলো তো। হ্যাঁ, এটা ঠিকই যে 11-এ পড়ো, হয়তো সেইভাবে বিচার করার মতো যে বয়স এখনো হয়নি, যে পরিণত মন, ম্যাচুরিটি এখনো আসেনি, কিন্তু তাও তোমাদের বুদ্ধি দিয়ে তোমরা বলো, কারণ অনেকে তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, চর্চা করছো। আমি কাউকে আশীর্বাদ করলাম তো সেটা ফলতেও পারে, নাও ফলতে পারে। আমি কাউকে অভিশাপ দিলাম, সেটা হতেও পারে, নাও হতে পারে। কি সব সময় অভিশাপ দিলে ফলবে, ঘটবে? এটা হতে পারে। আমি অভিশাপ দিলাম, সবাই ফেল করে যাবে, ওটা হতে পারে না। এটা আবার ভাবতে পারো যে আপনি তো মুনি ঋষি নন, আপনি তো অলৌকিক ক্ষমতার অধিকারী নন, তো আপনার অভিশাপ ফলার সম্ভাবনা নাই। আপনি যদি মুনি ঋষি হতেন এবং সত্যিকার মুনি ঋষি, তাহলে ঘটতে পারত। কিন্তু ঘটনা হচ্ছে, সত্যিকার মুনি ঋষি হোক আর যেই হোক, অভিশাপ দিলে সেটা যে ঘটবে। এদিকে দুষ্মন্তকে অভিশাপ দিচ্ছেন দুর্বাসা, শকুন্তলাকে ভুলে যাবে, আর সত্যি সত্যি ভুলে গেল। এটা কোইন্সিডেন্ট হতে পারে, কাকতালীয় কোনো ব্যাপার হতেই পারে। যাই হোক, আমরা দুর্বাসার কথা বাদ দিলাম, কিন্তু শকুন্তলাকে রাজা কেন ভুলে গেল? রাজা কেন শকুন্তলাকে নিতে আসলো না বা লোক পাঠালো না? রাজার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? একটা অল্প বয়সী মেয়ে যাকে বিয়ে করেছে, কথা দিয়েছে, আবার সেই মেয়েটার গর্ভে তার সন্তান, রাজা কি করে নিশ্চিন্তে থাকলো? দিনে দিনে শকুন্তলার যে জীবনটা আরো কতটা করুণ হয়ে উঠবে, সঙ্গীন হয়ে উঠবে, কঠিন হয়ে উঠবে, সেটা কি রাজা বোঝেনি? না, রাজা বুঝেও আর 5 জন সেই সব বিশ্বাসঘাতক লোকেদের মতো কাজ করেছে। এখন সন্তান ভূমিষ্ঠ হলে পাড়া প্রতিবেশী সমাজ কার দিকে আঙুল তুলবে? দুষ্মন্তের দিকে না শকুন্তলার দিকে? কি মনে হয়? শকুন্তলার দিকে। কারণ সমাজটা এমনি ছিল, ভালো করলে ছেলেদের, পুরুষদের ক্রেডিট, ভালো দিক তারাই করেছে, তাদের কারণেই হয়েছে। আর যদি খারাপ হয়, যা কিছু খারাপ, যা কিছু অমঙ্গল, যা কিছু অন্যায়, কলঙ্কের, সবই মেয়েদের দায়। তাহলে এই অবস্থায় শকুন্তলার মনের জগৎটাকে ভাবো, নিজেদেরকে দিয়ে ভাবো, নিজেদেরকে ওই জায়গায় বসাও, যে যদি এরকম পরিস্থিতির শিকার হয় কোনো মেয়ে, তার মানসিক অবস্থাটা কি হতে পারে। আজকের সময় দাঁড়িয়ে সমাজ কি খুব সহজে এই মেয়েটাকে আগলে রাখে? এরকম ধরনের কোনো মেয়েকে আগলে রাখে? মানে কি বলবো, মানে বাক্য মানে জর্জরিত করে দেয়।
আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এই সময় দাঁড়িয়ে যদি এরকম কোনো খবর সামনে আসে তাহলে সোশ্যাল মিডিয়াতে ওই মেয়েটার মানসিকতাটাকে একদম শেষ করে দেয়, তাকে আত্মহত্যা করতে বাধ্য করে দেবে। অথচ একটু ভেবে চিন্তে দেখলে মেয়েটার তো দোষ নেই। তাহলে শকুন্তলার মনের জগৎ কবি ধরেছেন, তার আবেগ অনুভূতি, তার অভিযোগ, তার অনুযোগ। শকুন্তলা বারবার উন্মনা হয়ে যাচ্ছে, আশ্রমে আছে, ভাবছে কখন আসবেন রাজা, কখন রাজা লোক পাঠাবে। যখন বাতাস বয়ে চলছে তখনও চমকে চমকে উঠছে, যখন ধুলো উঠছে কোথাও তখনও কৌতূহলী হয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবছে রাজার রথ আসছে, কিন্তু তার দেখা নেই। তাহলে শকুন্তলা এই অবস্থায় দাঁড়িয়ে যদি তার মনের জগৎটাকে দেখাতে পারত, তার মনের অবস্থাটাকে তুলে ধরতে পারত, তার মনের যে রাজ্য সেটাকেই যদি আমরা দেখতে চাইতাম, তাহলে কিভাবে ধরা পড়ত? শকুন্তলা তো আর তার মনের জগৎটাকে তুলে ধরেনি, শকুন্তলা তো তার মনের কথা কারোর কাছে ব্যক্ত করেনি। তাহলে শকুন্তলার মনের রাজ্যটাকে কে ব্যক্ত করেছেন আমাদের সামনে? কে তুলে ধরেছেন? কবি তুলে ধরেছেন। কবি তুলে ধরেছেন। যেমন শরৎচন্দ্র অন্দরমহল থেকে মেয়েদের মনস্তত্ত্বটাকে টেনে নিয়ে এসে বাইরে প্রকাশ করেছিলেন উপন্যাসে, গল্পে, মধুসূদন কাব্যে উপস্থাপন করেছেন। এটা আমি শুধু বিষয়টা বললাম। এবারে মনের জগৎটাকে ধরা, তাকে বিশ্লেষণ করা, তাকে বোঝা, সেটা তোমাদের দায়িত্ব। তোমরা নিজেরা শকুন্তলার জায়গায় বসিয়ে ভাববে এরকম অবস্থায় একটা মেয়ের মনের জগৎটা কি হতে পারে, এইরকম অবস্থায় একটা মেয়ে কতখানি মানসিক জোর, দৃঢ়তাকে বজায় রাখতে পারে, তাকে কতখানি মনের সঙ্গে লড়াই করতে হচ্ছে। তাহলে এদিক থেকে শকুন্তলা বীরাঙ্গনা কিনা বলো? এদিক থেকে শকুন্তলা বীরাঙ্গনা। আমি বলেছিলাম না, বীরাঙ্গনা মানে ঝাঁসির রানী লক্ষ্মীবাই সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে দেশকে স্বাধীন করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ইতিহাসে সেই সমস্ত নারীরা যারা বীরাঙ্গনা হয়ে উঠেছে তাদের কথা নয়। বীরাঙ্গনার সংজ্ঞা, বীরাঙ্গনার স্বভাব চরিত্র অন্যভাবে ধরা পড়েছে এই বীরাঙ্গনা কাব্যে। এখানে এক একটা ক্ষেত্রে একজন নারী বীরাঙ্গনা হয়ে উঠেছে। বীরাঙ্গনা হয়ে ওঠার জন্য মনের যে দৃঢ়তা সেটাকেই উপস্থাপন করা হয়েছে, মনের জগৎটাকে। হ্যাঁ, দুশ্মনদের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, সোমের প্রতি তারা। সোম চন্দ্র দেবতা, আর তারা হলো দেবতাদের গুরু বৃহস্পতির স্ত্রী, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা। নামগুলো দেখো, বৃহস্পতি, তারা, সোম। যাই হোক, দেবগুরু বৃহস্পতির আশ্রমে শিষ্য হিসাবে, ছাত্র হিসেবে উপস্থিত সোম। এবারে ঘটনা হচ্ছে, এক তো অনলাইনে আলোচনা করছি, রেকর্ডগুলো থাকছে, যদিও বীরাঙ্গনা কাব্যের বিষয়টাই এমনি, শুনতে হবে। আর 11-এ পড়ো, যথেষ্ট ম্যাচিওর তোমরা। একটা নারীর মনের জগৎ ধরা হয়েছে, যে নারী যে অবস্থাতে বসে রয়েছে সেই অবস্থাতে তার মনের জগৎটা বোধহয় এইভাবেই ধরা পড়ে। তার মনের জগতে বোধহয় এইভাবেই ঝড় ওঠে, তার মনের জগতে বোধহয় এইভাবেই আলোড়ন তৈরি হয় বা সৃষ্টি হয়। দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি যিনি বয়স্ক, বৃদ্ধ বলতে পারো, তিনি শাস্ত্র নিয়ে, পড়াশোনা নিয়ে ব্যস্ত শিষ্যদের সঙ্গে। আর তারা হচ্ছে সদ্য যৌবনা। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি যদি তার স্ত্রীর কথা না ভাবেন,
বৃহস্পতি যদি একটা মেয়ের মনের জগৎকে বোঝার চেষ্টা না করেন, স্বামী হিসেবে স্ত্রীর মনের সম্পর্কে তার যদি ধরাছোঁয়ার বাইরে, তার ধারণাটা যদি ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে স্বাভাবিকভাবে একটা মেয়ের মধ্যে যে আশা, আকাঙ্ক্ষা, আবেগ, ইচ্ছে, সেগুলো কোথায় দাম পাবে? যতটা সম্ভব সমাজ পরিবেশে তারা নিজেকে সংযত রেখেছে, কিন্তু চন্দ্র দেবতা যিনি সুদর্শন, সেই সুদর্শন চন্দ্র দেবতার উপস্থিতি ধীরে ধীরে তার প্রতি দুর্বলতা প্রকাশ করেছে, মানে তারার দুর্বলতা সোমের প্রতি প্রকাশিত হয়েছে। যদিও গুরু পত্নী হিসেবে শিষ্যের কাছে কখনোই প্রকাশ করেনি, যতটা সম্ভব তিনি সংযত করেছেন, কিন্তু যখন সোম তথা চন্দ্র দেবতা এই বৃহস্পতির আশ্রম ছেড়ে যেদিন তিনি চলে যাচ্ছেন, সেদিন আর না থাকতে পেরে পত্রাকারে তার প্রতি তার যে দুর্বলতা, তার যে ভালোবাসা, সেটাকে উপস্থাপন করে সোমের কাছে পাঠিয়েছেন। তাহলে এখানে একজন নারীর মনের জগৎ, তার রোমান্টিক মন, তার যে আশা আকাঙ্ক্ষা, তার যে স্বপ্ন, ইচ্ছে অনিচ্ছা, যেগুলো প্রকাশিত হয়েছে অনেকটা ওই সময় দাঁড়িয়ে যেন নির্লজ্জের মতো। কিন্তু প্রত্যেকের বাঁচার অধিকার আছে, প্রত্যেকের আবেগের, প্রত্যেকের অনুভূতির, প্রত্যেকের ইচ্ছের দাম পাওয়া উচিত, যেটা মধ্যযুগে দাঁড়িয়ে নারীরা পায়নি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নারীরা কিন্তু তাদের অধিকারটাকে পাওয়ার জন্য অনেক বেশি সচেষ্ট বা সক্রিয়। তাহলে এখানে নারীর মনের জগৎটা একটু অন্যভাবে ধরা পড়েছে। এরপরে যেন কি বলেছিলাম, দ্বারকানাথের প্রতি রুক্মিণী ছোট থেকে দ্বারকানাথ মানে কৃষ্ণের পূজারী, কৃষ্ণকে পুজো করে, ছোট থেকে কৃষ্ণকে মনে মনে ভালোবাসে, তাকেই পুজো করে। ব্যাপারটা একটু অন্যভাবে ভাবো, যে মেয়েদের স্বামী নির্বাচনের স্বাধীনতা তো ছিল না, এখনো নেই অনেক ক্ষেত্রে, এখনো অনেক ক্ষেত্রে বড়রা যা চায়, বাবা মা যা চায় সেটাই হয়, কিন্তু একটা সময় মেয়েদের এদিকে কোনো স্বাধীনতা ছিলই না। কিন্তু একটা বয়সের পরে স্বাভাবিকভাবে তো এটা বয়সের ধর্ম, মেয়েদের মনের মধ্যে এরকম ধরনের একটা অনুভূতি আসবে, কারোর কথা শুনে, কাউকে দেখে তার মনের মধ্যে একটা পূর্ব রাগের অনুভূতি জাগবে, তাকে ভালোবাসার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। কিন্তু সেই আকাঙ্ক্ষাটা, সেই ইচ্ছেটা মনের মধ্যে চিরকালের জন্য দমিয়ে রাখা বা দাপিয়ে রাখা, এটা হচ্ছে ওই সময়ে ওই সমাজ পরিবেশে ওটাই ছিল শ্রেয়। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে রুক্মিণী, যে কিনা ছোট থেকে দ্বারকানাথকে পুজো করতো, কৃষ্ণকে পুজো করতো, ফলে তাকেই স্বামী হিসেবে পেতে চেয়েছিলেন, কিন্তু যখন তার বিয়ের ব্যবস্থা করা হলো চেদিশ্বর শিশুপালের সঙ্গে, তখনই তিনি দ্বারকানাথকে উদ্দেশ্য করে পত্র লিখলেন, তার মনের কথা সেখানেই ধরা পড়ল। তার মানে কি রুক্মিণী সত্যিকারের দ্বারকানাথকে উদ্দেশ্য করে পত্র লিখেছিল? নিশ্চয়ই না। কি লিখেছিল? কি বলা হয়, এরকম কোন পৌরাণিক কাহিনীতে আমরা পেয়েছি কি, শুনেছি যে রুক্মিণী পত্র লিখেছে, কৃষ্ণকে পত্র লিখছে, এরকম কোনো শোনা গেছে? না। কিন্তু যদি দ্বারকানাথকে বা কৃষ্ণকে রুক্মিণী তার মনের কথাটাকে তুলে ধরতো পত্রাকারে, তাহলে কিভাবে ধরা পড়তো? সেই মনের জগৎটাকে অঙ্কন করেছেন, এঁকেছেন কবি মধুসূদন দত্ত দ্বারকানাথের প্রতি রুক্মিণী। তারপরে কোন পত্রের নাম বলেছিলাম? দশরথের প্রতি কেকই।
দশরথের প্রতি কেকই। দশরথের তিনজন স্ত্রী কি নাম? কৌশল্যা, কেকই বা কৈকেয়ী আর সুমিত্রা, তাই তো? দশরথ যখন যুদ্ধক্ষেত্রে আহত হয়ে অসুস্থ, তখন তার সব থেকে বেশি সেবা যত্ন করেছিলেন কে? না কেকই বা কৈকেয়ী। এবং সেই কারণেই দশরথ তাকে বর চাইতে বলেছিলেন, কিন্তু সময় মতো তিনি বর চেয়ে নেবেন বলে সেই মুহূর্তে এড়িয়ে গিয়েছিলেন, এবং সেটা মন্থরার পরামর্শ মতো। এবং সময়কালে কেকই তার মনের জগৎটাকে তুলে ধরেছেন। এবার একটু জায়গা থেকে আমরা ভাবি, এইরকম ভাবে ভাববো, আমরা সমান অধিকার থেকে ভাববো। সমান অধিকার, রাজার তিনজন স্ত্রী, তাহলে রাজার তিনজন স্ত্রী যদি হয়, নিশ্চয়ই তিনজনের অধিকার সমান হবে। বড় বলে বেশি হবে, মেজ বলে কম হবে, ছোট বলে আরো কম হবে। তোমরা কি মেনে নেবে নাকি? বলো, স্ত্রী মানে তো সবার সমান অধিকার হবে। রাজার স্ত্রী, তাহলে একজনের যদি তিনজন স্ত্রী থাকে, তাহলে অধিকার তো সবাই সমানভাবে পাবে, তাই নয় কি? এবারে যদি অধিকার সমানভাবে পায়, তাহলে তাদের সন্তানদের অধিকারও সমান হবে। তাহলে রাজার বড় রানী কৌশল্যা, তার পুত্রকে অর্থাৎ রামকে রাজা হিসেবে অভিষেক করা হবে, যেটা আর একজন স্ত্রী কখনোই মেনে নিতে পারবে না। স্ত্রী যদি মেনেও নেয়, মা তো মেনে নিতে পারবে না। স্ত্রী যদি মেনেও নেয়, মা কোনোদিন মেনে নিতে পারবে না। কারণ আমরা জানি যে মা তার সন্তানের জন্য যত দূর যাওয়া দরকার যেতে পারে, বিশেষ করে সন্তানের অধিকার জন্য। কারণ নিজের চোখে দেখতে পাচ্ছে যে তার সন্তানের অধিকার তার চোখের সামনে কেড়ে নেওয়া হচ্ছে, নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবে রাজার তিনজন স্ত্রী। এবারে রাজার কয়জন পুত্র? তাহলে চারজন পুত্র। তাহলে রাজার যে রাজ্য, এই রাজ্যকে চার পুত্রের মধ্যে সমানভাবে যদি ভাগ করে দেওয়া হতো, তাহলে তো লড়াইয়ের কোনো জায়গা থাকতো না। মায়েদের মধ্যেও কোনো ক্ষোভ থাকতো না, রাগ থাকতো না, আক্রোশ থাকতো না। সমান অধিকার পেয়েছে, যেটা এখনকার দিনে হয়। বাবা মায়ের যদি সম্পত্তি থাকে, তাহলে আমরা জানি যে শুধু কি ছেলেদের মধ্যে সমানভাবে ভাগ বাটোয়ারা হয়? নিশ্চয়ই না, মেয়েদের মধ্যেও হয়। কিন্তু একটা সময় ছিল মেয়েদের মধ্যে কিন্তু পৈতৃক সম্পত্তি ভাগ হতো না, বা পৈতৃক সম্পত্তি দেওয়া হতো না। কেন? এখন রাষ্ট্র অধিকার দিয়েছে, এখন আইন আছে যে যা থাকবে সম্পত্তি সমানভাবে সেই অধিকার পাবে ছেলে এবং মেয়েরা। তাহলে কোনো সংঘাত নেই রে বাবা। কিন্তু যদি এটা যুগের পর যুগ চলে আসে যে রাজার যে বড় ছেলে সেই হবে রাজা, তাহলে স্বাভাবিকভাবে তার যে ছেলে সেই হবে রাজা। তাহলে বাকি ভাইরা তো বঞ্চিত হলো কি হলো না? তাহলে কেকই একজন মা হিসেবে তার সন্তানের অধিকারের জন্য রীতিমতো লড়াই করেছে, এবং মায়ের জায়গা থেকে একজন মায়ের মনের যে ভাবনা চিন্তা, মায়ের মনের যে জগৎ, সেটা ধরা পড়েছে পত্রাগারে। রাজাকে উদ্দেশ্য করে পত্র লিখেছে। এটাই হচ্ছে আসল সময়, সুবর্ণ সুযোগ, ভারতকে রাজা করতে হবে। তারপরে আছে লক্ষণের প্রতি শূর্পণখা। লক্ষণের প্রতি শূর্পণখা, ভাবো শূর্পণখা যদি লক্ষণকে চিঠি লিখে, পত্র লিখে, কি পত্র? প্রেম পত্র, তাহলে কেমন লাগে শুনতে। কিন্তু শূর্পণখাকে আমরা রামায়ণে রাক্ষস রাজ রাবণের বোন হিসেবে, ভগিনী হিসেবে, মানে একজন রাক্ষসী হিসেবে যদি দেখি, তাহলে কিন্তু শূর্পণখার মনের জগৎ ধরা আমাদের কাছে পড়বে না, আমরা ধরতে পারবো না। শূর্পণখাকে আমরা রাক্ষস রাজের ভগিনী হিসেবে দেখব না,
শূর্পণখাকে আমরা দেখবো একবারে মানবিনী হিসেবে, মানবী হিসেবে দেখবো, মানবী। তার মনের জগৎটাকে ধরবো। শূর্পণখা হচ্ছে রাজার ভগিনী। তাহলে ছোট থেকে যে ভোগ বিলাসিতার মধ্যে বড় হয়েছে, এটা তো মানো কি মানো না বলো? রাজার যদি বোন হয় তাহলে ভোগ বিলাসিতার মধ্যে বড় হয়েছে না? শূর্পণখা যে কিনা বাল্য বিধবা, অল্প বয়সে বিয়ে হয়েছিল কিন্তু বাল্য বিধবা, অল্প বয়সেই স্বামীকে হারিয়েছে। অল্প বয়সে বিয়ে হয়েছে, ভোগ বিলাসিতায় রাজ ঐশ্বর্যের মধ্যে বড় হওয়া একজন কন্যা এখন বিধবা হওয়া সত্ত্বেও এখন ধীরে ধীরে সে যৌবনে এসে দাঁড়িয়েছে। এইবার তার মনের জগৎটাকে ধরার চেষ্টা কর, ধরার চেষ্টা কর, তাহলে বুঝতে পারবে। তাহলে যৌবনে পা দিয়ে সমাজের চোখে সে বিধবা হতে পারে, কিন্তু একজন বিধবা হলে, সমাজের চোখে সে বিধবা হলেও, তার স্বামীকে সে হারালেও, সে যে বয়সে দাঁড়িয়ে আছে সেই বয়সে দাঁড়িয়ে সে তার মনের জগৎটাকে, তার মনটাকে কিভাবে সংযত করবে? এটা তো জৈবিক প্রবৃত্তি, সে কি করে সংযত করবে? তার জন্য একটা সময় কেন বিধবাদেরকে সতী করা হতো? সতীদাহ প্রথা ছিল না? সতীদাহ প্রথা থাকার পেছনে অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে এটা একটা কারণ। এটা একটা কারণ মানে অল্প বয়সে যদি স্বামীকে হারায়, একজন মারা যাওয়া মানে, একজন পুরুষ মারা যাওয়া মানে অনেকে তার সাথে সাথে বিধবা হলো অনেক, কারণ বহু বিবাহ ছিল। কুলীন ব্রাহ্মণেরা কৌলিন্য প্রথায় অভ্যস্ত ছিল, তার মানে একজন কুলীন ব্রাহ্মণ মারা যাওয়া মানে কত 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 মহিলা বা মেয়েরা বিধবা হলো। তাহলে এত বিধবাকে সমাজে যদি রাখা হয়, অল্প বয়সী 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর বয়সী মেয়েরা বিধবা হলো, তো তারা তো একটা বয়সে গিয়ে যৌবনে দাঁড়াবে, তো স্বাভাবিকভাবে তখন তাদের নিজেদের মনটাকে সংযত করে রাখাটা কঠিন। ফলে পুরুষতান্ত্রিক সমাজ মনে করত যে সমাজটা কিন্তু রসাতলে চলে যাবে, তাহলে এটাই ভালো যে গোড়াতেই নির্মূল করে দাও, এই সমস্যার সমাধান হয়ে যাবে। স্বামীর চিতায় তুলে দাও, মেয়েদেরকে সতী সাজাও, স্বামীর সঙ্গে স্বর্গে যাবে। তবে শুধু সেটাই নয়, আরো অনেক ব্যাপার রয়েছে এখানে। পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করা, এখানে হচ্ছে গলগ্রহ হিসেবে বাপের বাড়িতে পড়ে না থাকা, কে দায়িত্ব নেবে, তার ভরণ পোষণের দায়িত্ব নেবে, কোথায় থাকবে, ইত্যাদি ইত্যাদি হাজার ঝামেলা। দাও, পুড়িয়ে দাও, শেষ করে দাও। তাহলে যে মেয়েটা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, শূর্পণখা, ভোগ বিলাসিতার মধ্যে বড় হচ্ছে, একাদশী পালন করছে কি মনে হয়? তখন বিধবারা একাদশী পালন করতো, হ্যাঁ, নিরামিষ খেত, ফলাহার করত, মাছ মাংস আমিষ তো খেত না, রসুন পেঁয়াজ আমিষ এগুলো খেত কি? কেন বিধবাদের খাওয়ানো হতো না? এর পেছনে যথেষ্ট কারণ আছে, কিন্তু তোমরা তো নিশ্চয়ই বুঝবে। শরীর যাতে সংযত থাকে, মন যাতে সংযত থাকে, উত্তেজিত যদি না যাতে না হয়, নানা কারণে আমিষ নিরামিষের ব্যাপারগুলো ছিল। তো বিধবাদের আমিষ খাওয়া যাবে না, নিরামিষ ভোজি, ফলাহার করতে হবে, বেশিরভাগ সময় উপসে থাকতে হবে, শরীরটাকে মনের সাথে সাথে সংযত করে রাখার প্রয়াস। তাহলে ও তো রাজরাজেশ্বরী, ও তো ভোগ বিলাসে বড় হচ্ছে, ও অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, এখন ও যৌবনে দাঁড়িয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবে একজন সুপুরুষকে যদি সে দেখে, তাহলে তার মনের মধ্যে দুর্বলতা আসবে, এটা স্বাভাবিক, বিচলিত হবে তার মন। তাহলে শূর্পণখাকে আমরা রাক্ষস হিসেবে নয়, মানবী হিসেবে দাঁড় করিয়ে তার মনের জগৎটাকে ধরবো। শূর্পণখা যদি লক্ষণের মতো একজন সুদর্শন পুরুষকে দেখে দুর্বল হয়, তার মনের জগতের আলোড়নটা কি রকম হতে পারে সেটা ওই সময় দাঁড়িয়ে হয়তো বেশিরভাগের জানা সম্ভব নয়, যেটা শূর্পণখা পত্রকারে তার মনের জগৎকে লক্ষণের সামনে উপস্থাপন করেছেন। শূর্পণখা কি পত্র লিখেছিল আদৌ?
শূর্পণখা ভেবেছিল, শূর্পণখা কি ভেবেছিল সেটাই পত্রাকারে কবি তুলে ধরেছেন তার মনের জগৎটা। এবারে আমরা যেমন নীলধ্বজের প্রতি জনা, এই কাব্যাংশে জনার মনের জগৎটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারছি, কারণ আমরা ডিটেলে পড়েছি। একজন মায়ের মন, একজন স্ত্রীর মন, একজন রানীর মন, সর্বোপরি একজন নারীর মন, আমরা এতটা বিশ্লেষণ করতে পারছি বলে কিন্তু জনার মনের জগৎটাকে আমরা ধরতে পেরেছি। এবং জনার মনের জগৎটা যেভাবে পত্রে উপস্থাপিত হয়েছে, একজন নারীর ক্ষেত্রে মানে ওই পরিবেশে, ওই পরিস্থিতিতে, ওই অবস্থায় ওই রকম ভাবে মনের জগৎটা উঠে আসাটা স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। আর শূর্পণখার মনের জগৎটাও কিন্তু যেভাবে ফুটে উঠেছে পত্রে, ওইভাবেই ফুটে ওঠাটা স্বাভাবিক। তারপর পত্রের নাম কি বলেছিলাম? অর্জুনের প্রতি দ্রৌপদী। হ্যাঁ, অর্জুনের প্রতি দ্রৌপদী। দ্রৌপদী পত্র লিখছে অর্জুনকে। অর্জুন স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে বিবাহ করলো, কিন্তু মায়ের আদেশে স্বাভাবিকভাবে অন্যান্য পাণ্ডবেরাও দ্রৌপদীকে স্ত্রী হিসেবে গ্রহণ করলো। মানে দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, কিন্তু দ্রৌপদীর মন জুড়ে রয়েছে কে? অর্জুন। এটাই স্বাভাবিক। আমাদের কিন্তু এটা ভাববার কোনো অবকাশ নেই যে একজনের মন যার প্রতি দুর্বল, যাকে ভালোবেসেছে, মন প্রাণ দিয়ে যে ভালোবেসেছে একজনকে, পরবর্তীতে মায়ের নির্দেশে বা অন্য কারোর নির্দেশে যদি বা সমাজের কারণে যদি বাধ্য হয়ে আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে হয়ও বা আর অনেককে স্বামী হিসেবে গ্রহণ করতে হয়, মন কিন্তু কখনোই অনেকের প্রতি সেইভাবে আকৃষ্ট হবে না। যতখানি আকৃষ্ট হবে মনটা, যে নারী মনটা যাকে দিয়েছে তার প্রতি যতখানি আকৃষ্ট হওয়ার কথা। এবারে ভালোবাসার সংজ্ঞা একজনের কাছে একরকম। যাই হোক, অর্জুন কিছু কালের জন্য কোনো একটা কারণে, যেটা আমি পড়েছিলাম, মাথায় নেই আমার এই মুহূর্তে, কোনো একটা কারণে অর্জুন কিন্তু স্বর্গে গিয়েছে। স্বর্গে কিছুদিনের জন্য, স্বর্গে মানে মারা গেছে না, কিন্তু স্বর্গে যাত্রা করেছিল মাঝে কোনো একটা কারণে। এবং স্বর্গে যাত্রা করার কারণে অর্জুনের সঙ্গে কোনো যোগাযোগ নেই দ্রৌপদীর। তো দ্রৌপদী তার চিন্তায় মশগুল। এই চারজন পাণ্ডবের মাঝে থেকেও দ্রৌপদী যেন নিঃসঙ্গ, একাকিত্বতা নিয়ে দ্রৌপদী কিন্তু রয়েছে। স্বাভাবিকভাবে স্বামী কেমন আছে, অর্জুন কেমন আছে, তার আশঙ্কা, তার সম্পর্কে অমঙ্গলের চিন্তা করে সে কখন ফিরে আসবে তার প্রতি পত্র লিখেছে। তার মানে ব্যাপারটা একটু অন্যভাবে ভাবো। আমি হয়তো ঠিকঠাক করে বোঝাতে পারলাম না যে বহু বা অনেকের মাঝে থেকেও দ্রৌপদী একা। তার মানে মেয়েরা তার মনটাকে যাকে সম্পূর্ণভাবে উজাড় করে দেয়, তার প্রতি যে কতখানি দুর্বল হয়ে থাকে, তাকে কেন্দ্র করে কোন ভাবনাগুলো, কোন অনুভূতিগুলো হৃদয় হয়, সেটা কিন্তু এই পত্রতে ধরা পড়েছে। অর্জুনের প্রতি দ্রৌপদী, তারপরে কি আছে? দুর্যোধনের প্রতি ভানুমতি, তাই তো? দুর্যোধনের প্রতি ভানুমতি। ভানুমতির স্ত্রী হচ্ছে দুর্যোধন। আমরা জানি ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে, মানে কুরুক্ষেত্র যুদ্ধ। এই কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবেরা প্রতিজ্ঞা করেছে যেভাবে হোক কৌরবদেরকে একে একে বধ করবে, হত্যা করবে। আর কৌরবদের জ্যেষ্ঠ সে হলো দুর্যোধন। দুর্যোধনকে হত্যা করার জন্য কে উঠে পড়ে লেগেছিল বলো? দুর্যোধন কার হাতে মারা গিয়েছিল? ভীম। তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হয়েছে, আর সেই মহাযুদ্ধে কৌরব পক্ষের 18 অক্ষৌহিনী
সেনা সজ্জিত হয়েছে, কিন্তু দুর্যোধনকে হত্যা করার জন্য ভীম রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছে। আর এই যে কুরুক্ষেত্র যুদ্ধে প্রতিদিনের গল্প হস্তিনাপুরের রাজসভায় অন্ধ ধৃতরাষ্ট্র শুনতে পাচ্ছে। কার কাছ থেকে? ধৃতরাষ্ট্রকে কে বলছে কুরুক্ষেত্র যুদ্ধের গল্প? সঞ্জয়। এবারে ওই সভার আশেপাশে চিকের আড়ালে নারীরা রয়েছে। চিক মানে তো পর্দা, চিক ঝালোর মতো ঝোলানো থাকতো না, তো সেই চিকের আড়ালে নারীরা যুদ্ধের খবরাখবর সঞ্জয়ের মুখে শুনছে। আর যত শুনছে, দুর্যোধনের স্ত্রী সেই নারীদের মধ্যে অন্যতম। স্বাভাবিকভাবে যখন সঞ্জয়ের মুখ থেকে সে শুনছে যে দুর্যোধনকে হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভীম, আর তখনই তার মনের মধ্যে প্রবল অমঙ্গলের আশঙ্কা উদিত হয়েছে। তাহলে স্বামীর অমঙ্গলের আশঙ্কায় চিন্তিত হয়ে স্বামী যাতে যুদ্ধক্ষেত্র থেকে তাড়াতাড়ি ফিরে আসে বা যুদ্ধ বন্ধ করে, স্বাভাবিক একজন স্ত্রী হয়ে স্বামীর প্রতি তার বার্তা পাঠাবে, এটাই স্বাভাবিক। তার মনের কথা লিখে পাঠাবে, তাকে সংযত হতে বলবে, তাকে সাবধান হতে বলবে, কারণ তার মৃত্যুর আশঙ্কায় আশঙ্কিত। তাহলে একজন স্ত্রীর মনের কথা ধরা পড়েছে, যদিও স্ত্রীর মনের কথা ধরা পড়লেও এখানে স্ত্রী হলেও প্রেমিকার মনের জগৎ ধরা পড়েছে স্বামীর প্রতি। এখানে স্বামী, কিন্তু স্বামীও এখানে হয়ে উঠেছে প্রেমিক। আর আরেকটা পত্র, ওই একই রকম আরেকটা পত্র আছে। কি পত্র? জয়দ্রথের প্রতি দুঃশলা। জয়দ্রথের প্রতি দুঃশলা। জয়দ্রথকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করেছে কুরুক্ষেত্র যুদ্ধে কে? অর্জুন। অর্জুন কেন জয়দ্রথকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করেছে বলো? কেন প্রতিজ্ঞা করেছিল? চক্রব্যূহের কথা শুনেছো? চক্রব্যূহ, হ্যাঁ, অভিমন্যুকে চক্রব্যূহে বধ করেছিল, হত্যা করেছিল সপ্তরথী, 7 জন যোদ্ধা সপ্তরথী। কিন্তু সেই চক্রব্যূহের যে দরজা, যে দ্বার, সেই দ্বার বা দরজা রোধ করেছিল কিন্তু জয়দ্রথ। ফলে অভিমন্যু চক্রব্যূহে তো প্রবেশ করেছিল, কিন্তু চক্রব্যূহ থেকে আর বেরোতে পারেনি। আর যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে, তখন দুর্যোধনের শ্যালক শালা আর কি, এই যে জয়দ্রথ যুদ্ধক্ষেত্রে কৌরবদের পক্ষে যোগ দিয়েছে, আর দুঃশলা তখন বাবার বাড়িতে এসে মানে হস্তিনাপুরে এসেছিল। আর সঞ্জয়ের মুখে যখন প্রতিদিন এরকম যুদ্ধক্ষেত্রের বর্ণনা শুনছে, যুদ্ধের বর্ণনা শুনছে, বিশেষ করে যখন শুনতে পেল যে অভিমন্যুকে বধ করা হয়েছে, আর অভিমন্যুকে বধ করার কারণে অর্জুন অভিমন্যু বধের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছে যে জয়দ্রথকে পরের দিন হত্যা করবে। পরের দিন সূর্যাস্তের পূর্বে জয়দ্রথকে হত্যা করবে। স্বাভাবিকভাবে একজন স্ত্রী যখন এই কথা শুনবে, তো স্বামীর অমঙ্গলের আশঙ্কায় কাতর হবে। তখনই পত্রাকারে জয়দ্রথকে উদ্দেশ্য করে দুঃশলা পত্র লিখেছে। মানে নিজের মনের কথা, নিজের মনের যে উৎকণ্ঠা, তার যে ভয়, সেগুলোই প্রকাশ পেয়েছে বীরাঙ্গনা এই নারী চরিত্রের মধ্য দিয়ে। আর এরপরে যেন কোন পত্রের কথা বলছিলাম? শান্তনুর প্রতি জাহ্নবী। শান্তনুর প্রতি জাহ্নবী। জাহ্নবী তোমরা তো জানো, আমি অডিওতে আলোচনা করে দিয়েছি, মহাভারতের গল্প তো জানোই। শান্তনু যখন জাহ্নবীকে বিবাহ করে, তখন কিন্তু জাহ্নবীর শান্তনুর প্রতি শর্ত ছিল। কি শর্তে বিয়ে করেছিল বলতো? জাহ্নবী শর্ত দিয়েছিল, গঙ্গা শর্ত দিয়েছিল শান্তনুকে, তাহলে বিয়ে করতে পারবে। এই শর্ত দিয়েছিল যে কোনো কাজে তাকে বাধা দেওয়া যাবে না, কোনো কিছুর কারণ জানতে চাওয়া হবে না, আর যদি বাধা পায় বা বাধা দেয় তাহলে তৎক্ষণাৎ শান্তনুকে তাকে হারাতে হবে, মানে গঙ্গাকে হারাতে হবে। কারণ একটা শর্ত ছিল।
আর শান্তনু এবং গঙ্গার যখন সন্তান হচ্ছে, একে একে পুত্র সন্তান, সেই পুত্র সন্তানকে গঙ্গা কি করেছিল? সন্তান হওয়ার পরেই, পুত্র সন্তান হওয়ার পরেই গঙ্গা তার জলে বিসর্জন দিচ্ছিল। মনে পড়ে গল্প? চোখের সামনে দেখছে। একজন বাবা যদি চোখের সামনে দেখে নিজের সন্তানকে নিয়ে গিয়ে মা এরকম ভাবে বিসর্জন দিচ্ছে, থাকতে পারে, তাও ওই শর্ত মেনে কোনো বাধা দেয়নি, বুকে যেন পাথর রেখে শর্ত মেনেছিল। কিন্তু যখন কত নম্বর পুত্রকে বিসর্জন দিতে যাচ্ছে? দেবব্রত, 8 নম্বর। হ্যাঁ, অষ্টম পুত্রকে যখন, মানে দেবব্রতকে যখন বিসর্জন দিতে যাচ্ছিল, তখনই বাধা দিয়েছিল, না পেরে শান্তনু বাধা দিয়েছিল। আর সেই বাধা দেওয়ার কারণে শান্তনুকে পরিত্যাগ করেছিল জাহ্নবী, মানে গঙ্গা পরিত্যাগ করেছিল। কিন্তু বলে গিয়েছিল যে এই শান্তনুর কাছে দেবব্রতকে যোগ্য করে ফিরিয়ে দিয়ে যাবে। তো যখন দেবব্রত, পরবর্তীতে ভীষ্ম নামে পরিচিত হলো, তো দেবব্রত যখন বিভিন্ন বিদ্যায় শিক্ষায় পরিপূর্ণ হয়ে উঠেছিল, তখনই জাহ্নবী দেবব্রতকে ফিরিয়ে দিয়ে গিয়েছিল শান্তনুর কাছে, এবং ফিরিয়ে দিয়ে যাওয়ার সময় একটা পত্র লিখে দিয়ে গিয়েছিল। তো মা যখন সন্তানকে দিয়ে যাচ্ছে বাবার কাছে, মা যখন সন্তানকে রেখে দিয়ে যাচ্ছে, সন্তানকে ফিরিয়ে দিয়ে যাচ্ছে, তখন একজন মায়ের মনের অবস্থাটা কি হতে পারে? তাকে সর্বগুণান্বিত করে সমস্ত শিক্ষায় পরিপূর্ণ করে ফিরিয়ে দিয়ে যাচ্ছে, সঙ্গে পত্র আকারে লিখে দিয়ে যাচ্ছে যে তার কথা যেন সে মনে না রাখে। তাকে তো পাবে না, প্রত্যাখ্যান করছে, জাহ্নবীকে পাবে না, কিন্তু পুত্রকে নিয়ে যেন সন্তুষ্ট থাকে। আর একজন মায়ের মনের জগৎটা এখানে ধরা পড়েছে পত্রাকারে। জাহ্নবী পত্র লিখেছে শান্তনুকে। এরপরে কি যে পত্র ছিল? কি পত্র ছিল? পুরুরবার প্রতি উর্বশী। উর্বশী স্বর্গের নর্তকী অপ্সরা, রম্ভা, মেনকা, উর্বশী, হ্যাঁ, একজন অপরূপা সুন্দরী এবং নৃত্য পটীয়সী, এই সমস্ত অপ্সরারা। তো উর্বশী তো স্বর্গের অপরূপা, অপরূপা ওই অপ্সরাদের মধ্যে একজন, অপরূপা এবং নৃত্য পটীয়সী। তো একবার কি হয়েছে, উর্বশী তার সখী চিত্রলেখাকে নিয়ে কুবেরের ভবন থেকে ফিরছে। কুবেরের বাড়ি, কুবেরের বাড়ি বা ভবন থেকে ফিরছে। ফিরতে ফিরতে পথে কিডন্যাপ হয়ে গেল, অ্যাটাক। হিরণ্যপুরবাসী দৈত্য, নাম হচ্ছে কেশি নামে দৈত্য উর্বশীকে হরণ করে। আর উর্বশীকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে, উর্বশী তখন আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়েছে, সংজ্ঞা হারা হয়েছে। তো ওই সময় রাজা পুরুরবা তিনি ফিরছিলেন সূর্যমণ্ডল থেকে, আকাশ পথে ফিরছিলেন, এবং যখন অন্যান্য অপ্সরাদের মুখে এই উর্বশীকে হরণের কথা শুনলেন, তখন তিনি ওই কেশিকে, মানে দৈত্য কেশিকে হত্যা করে উর্বশীকে উদ্ধার করেছিলেন। কি বলিউডের চিত্রনাট্য বলে মনে হচ্ছে না? চিত্রনাট্য বলে মনে হচ্ছে। তো হরণ করলেন মানে নায়িকাকে উদ্ধার করলেন কিডন্যাপারের হাত থেকে, ভিলেনের হাত থেকে। তাহলে এইবারে ভাবো, রাজা পুরুরবার উর্বশীকে উদ্ধার করল। তার শক্তি, সাহস, তার পরাক্রম, তার শৌর্য, বীর্য, যা উর্বশীকে মোহিত করবে, মুগ্ধ করবে। উর্বশী তার প্রতি দুর্বল হবে, যেটা তো আমরা চিত্রনাট্যে, আমরা স্ক্রিপ্টে দেখতেই পাই সাধারণত। যাই হোক, এখানে উর্বশী তো ফিরে গেল স্বর্গে ঠিকই, কিন্তু তার মন পড়ে রয়েছে পুরুরবারের দিকে। কিছুতেই মন বসাতে পারে না, কিছুতেই সব সময় তাকে কেন্দ্র করে মনের জগতের ছবি ধরা পড়ে। এদিকে স্বর্গে একটা নাটক অভিনীত হচ্ছে, যে নাটকে অংশগ্রহণ করেছে উর্বশী, কিন্তু ভুল করে, অন্যমনস্ক অবস্থায় ভুল করে সেই নাটকে সংলাপে পুরুরবারের নাম নিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়েছে দেবতারা।
ভরত, ঋষি ভরত কি করেছে, তাকে অভিশাপ দিয়েছে। তো অভিশাপ দেওয়ার পরে তার জায়গা হবে কোথায়? মর্তে। এই সময় দাঁড়িয়ে একজন নারীর মনের জগৎ ধরা পড়েছে, অর্থাৎ উর্বশী পুরুরবাকে উদ্দেশ্য করে পত্র লিখেছে যে সে যেন তাকে গ্রহণ করে। এই সময়ে ভাবো, একটা মেয়ের মনের জগৎটা ভাবো, সেই মনের জগৎটা ওই সময় সেভাবে কেউ ধরেনি, বরং পুরুষতান্ত্রিক সমাজ মনের জগৎটাকে, মেয়েদের মনের জগৎটাকে একেবারে অবদমিত করে রেখেছিল। সেটাকেই উপস্থাপন করেছেন পত্রাকারে কবি মধুসূদন দত্ত। আর পরের পত্র কি ছিল? এটাই আর 11 নম্বর পত্র নাকি? আর নীলধ্বজের প্রতি জনা, এই পত্রতে কি রয়েছে সেটা তো আমরা জানি। এই পত্র তো অভিযোগের পত্র, অনুযোগের পত্র। এই পত্রে আছে একজন নারীর মর্ম জ্বালা, মর্ম যন্ত্রণা, তার আত্মমর্যাদা, তার আত্মসম্মান বজায় রাখার প্রয়াস। স্বামীর ব্যবহারে অত্যন্ত পীড়িত হয়েছেন, যন্ত্রণা কাতর একজন নারী। সে আবার একজন জননীয় মা, একজন মা তার পুত্রকে, সদ্য পুত্রকে হারিয়েছে, অথচ পিতা পুত্রহারার যন্ত্রণা ভোলার জন্য প্রতিশোধ না নিয়ে, মানে পুত্র হত্যাকারীকে হত্যা করে প্রতিশোধ না নিয়ে, তার সেবায়, তার আরাধনায়, তার অভ্যর্থনায় নিয়োজিত হয়েছে। তাহলে একজন মা হিসেবে কি করে মেনে নেবে? একজন স্ত্রী হিসেবে কি করে মেনে নেবে? একজন স্ত্রী হিসেবে তার যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন, অভিযোগ অনুযোগের আকারে নানাভাবে যুক্তিজাল রচনা করে উপস্থাপন করেছেন রাজার সম্মুখে। রাজার চেতনার উদয়ের চেষ্টা করেছেন, তাকে বিপদগামী হওয়ার হাত থেকে উদ্ধার করতে চেয়েছেন, রক্ষা করতে চেয়েছেন। কিন্তু যখন তিনি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন, তখন একজন নারী তার আত্মসম্মান, আত্মমর্যাদাকে বজায় রাখার জন্য, তার ক্ষত্রিয় যে মর্যাদা সেটাকে বজায় রাখার জন্য একটা অসহায় নারীর শেষ রাস্তাকে বেছে নিয়েছে, সেটা হলো আত্মহত্যার রাস্তা। আমার তো মনে হয় এই রাস্তাটা বেছে নেওয়া হয়তো ঠিক হয়নি। যদি একজন বীরাঙ্গনা হয়, সেই বীরাঙ্গনা নারী ওই সময় দাঁড়িয়ে যদি আত্মহত্যার পথ বেছে না নিয়ে যদি লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে পারতো, এটা বোধহয় অনেক বেশি আমাদের কাছে কি বলবো আদর্শ হতে পারত। কি এটা না? এটা তো রাস্তা হতে পারে না। তোমরা নিজেরা ভাবো না, মেয়েরা ভাবো নিজেরা। মেয়েদের নিজেদের ব্যক্তিত্ব রয়েছে, নিজেদের তো একটা পার্সোনালিটি রয়েছে, আত্মসম্মান রয়েছে, আত্মমর্যাদা রয়েছে। তো সেই আত্মসম্মান, আত্মমর্যাদা সেটা যে কোনো কারণে নষ্ট হোক সেটা কখনোই চাইবে না। আর সেটাকে বজায় রাখার জন্য মরে যাবে, আত্মহত্যার পথ বেছে নেবে, সেটাও ঠিক না। আবার কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে নিজের নারীত্বকে রক্ষা করার জন্য, মর্যাদাকে রক্ষা করার জন্য হয়তো ওই রাস্তাকে বেছে নিতে হয়, উপায় থাকে না। কিন্তু বেঁচে থেকে লড়াই করে যদি আদর্শ দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে আমাদের কাছে আদর্শ হয়ে উঠতে পারে। যাই হোক, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, সেখান থেকে দাঁড়িয়ে কে নেবে কে নেবে না, কে নিজের মতো করে ভাববে নিজেকে নিয়ে, সেটা তোমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। যাই হোক, আমি সামগ্রিকভাবে বীরাঙ্গনা কাব্যের 11টা পত্রের বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করে দিলাম, এবং আমাদের এই অন্যান্য পত্রগুলো যেটা আলোচনার বিষয় নয়, তবুও প্রাসঙ্গিকভাবে আলোচনা করা হলো এই কারণেই, যাতে বীরাঙ্গনা কাব্যের একটা ধারণা, সম্পূর্ণ ধারণা তোমাদের মধ্যে থাকে, এবং কবি কি উদ্দেশ্য নিয়ে এই পত্রগুলোকে উপস্থাপন করেছেন, আর আমাদের পাঠ্য নীলধ্বজের প্রতি জনায় সেখানে নারী মনের কোন অবস্থাটা ধরা পড়েছে, নারী মনের জগৎটা কিভাবে ধরা পড়েছে, সেটাকে যাতে পরিপূর্ণভাবে বিশ্লেষণ করতে পারো, বিচার করতে পারো, সেখান থেকে যাতে কিছু শিখতে পারো, শিক্ষণীয় এমন কিছু সেখান থেকে গ্রহণ করতে পারো, তার জন্য কিন্তু প্রাসঙ্গিকভাবে অন্যান্য পত্রগুলো নিয়ে আলোচনা করে দিলাম, যেটা তোমাদের পরবর্তীকালে হয়তো আরও একটু অন্যভাবে ভাবতে সাহায্য করবে। আজকের 11 শ্রেণীতে 11-এ দাঁড়িয়ে যেগুলো তোমাদের কাছে হয়তো একটু হালকা বলে মনে হবে, অনেকে হয়তো ততখানি বিশ্লেষণ করতে পারবে না, হয়তো অনেকের কাছে এটা গ্রহণযোগ্য নাও হতে পারে,
কারণ তোমরা হয়তো এখন এই সময় দাঁড়িয়ে এই বয়সে হয়তো ঠিক মতো ভাবতে পারছো না, কিন্তু এই টপিকগুলোই দেখবে আজ থেকে 2-4 বছর পরে গিয়ে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে দেখবে একটু অন্যভাবে তোমাদের ভাবতে শেখাবে। তখন হয়তো মনে করে দেখবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই পত্রগুলো তো এইভাবেই লেখা হয়েছে, এখানে যেভাবে লেখা হয়েছে তার সঙ্গে যেন প্রাসঙ্গিকভাবে এখন মিল পাচ্ছি, এখন যেন অন্যভাবে ভাবতে পারছি। কারণ তখন দেখবে হয়তো পরিস্থিতি এমন আসবে, কখনো কখনো ওই পরিস্থিতির সঙ্গে এই পত্রের বিষয়গুলোর মিল খুঁজে পাবে, অনেক বেশি ম্যাচুরিটি নিয়ে তখন অনেক বেশি ভালোভাবে বিচার করতে পারবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমাদের আজকের এই পর্যন্তই থাকবে। আজকে সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি।